শনিবার ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নিহত ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবরস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে, সেখানেই মৃত্যু। এদিন হাদির পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তারেক রহমান। প্রস্তুতি পর্ব শেষ। আজ বাংলাদেশের ভোটার কার্ড পাচ্ছেন তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার ছেলে তারেক। দেশে ফিরেই ভোটে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে। তারই অংশ হিসাবে গতকাল বাংলাদেশের ভোটার লিস্টে তারেক রহমানের নাম তোলার কাজ শেষ হয়েছে। আজ বাংলাদেশের ভোটার কার্ড পাওয়ার কথা তারেক রহমানের। নিউজ ফ্ল্যাশ। এসআইআর শুনানি নিয়ে বুথে বুথে প্রস্তুতি। বিকেলে ফের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রায় 1,20,000 বিএলএর সঙ্গে কথা। আজ বিকেলে ফের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, মূলত কি আলোচনা হবে এই বৈঠকে? সাম্প্রতিক সময় সব থেকে বড় ভার্চুয়াল বৈঠক করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যেখানে রাজ্যের সমস্ত বুথে তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ 2 রয়েছে এবং যারা বিএলএ রয়েছে তারা তো হাজির থাকবেনই, এছাড়া জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারী তারা উপস্থিত থাকবেন। প্রথম হচ্ছে বৈঠকের ক্ষেত্রে যারা বিএলও 2 রয়েছেন তারা যে কাজ করেছেন তাদেরকে যথাযথভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকের এই বৈঠকের মধ্য দিয়ে সম্মানিত করা হবে এবং তাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠি, উত্তরীয় এবং নোটপ্যাড যেতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে আগামী 31 তারিখ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে অভিষেক নিজে যাচ্ছেন, তার সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী এবং সাংসদরাও থাকবেন এবং যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা তৃণমূল কংগ্রেস বলছে সেই ইস্যুতে নামের তালিকা প্রকাশ করার জন্য কমিশনের উপর চাপ তৈরি করা হবে। কিন্তু রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে এসআইআর এর যে শুনানি, হিয়ারিং প্রক্রিয়াটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং প্রথম দিন থেকে যেভাবে বয়স্ক মানুষদেরকে যেতে হচ্ছে, যেভাবে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তা নিয়েও তোপ দাগছে হচ্ছে তৃণমূল। যেহেতু আগামী 1 তারিখ থেকে তৃণমূল কংগ্রেস নির্বাচনের দিন ঘোষণা পর্যন্ত প্রায় লাগাতার কর্মসূচির কথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ধরলে মোট 3টি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিএলএ 2দেরকে কিভাবে বুথ স্তরে কাজ করতে হবে এবং তাদেরকে সাংসদ, বিধায়ক বা জেলা সভাপতি, চেয়ারম্যান বা অন্যান্য সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন বুথ, অঞ্চল, ব্লক, পুরসভা, পঞ্চায়েত স্তরে তারা ঠিক কিভাবে সাহায্য করবেন সেই বিষয় নিয়ে দলের তরফ থেকে একটা গাইডলাইন তৈরি করা হয়েছে। সেই সংক্রান্ত বিষয়ই আজকের এই বৈঠকে আলোচনা হবে। বিকেল 4টের সময় বৈঠক শুরু হওয়ার কথা। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলেছিলেন যে মিআই হেল্প ইউ ক্যাম্প তৈরি করে সেখান থেকে যেমন সাহায্য হবে তেমনি বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে বিএলএ 2রা কিভাবে কাজ করবেন সেই বার্তাই আজকের বৈঠক থেকে বুঝিয়ে দেওয়া হবে। বেশ, ধন্যবাদ আবির। গতকালই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর শুনানি। তবে দেখা গেল সকাল থেকে বিভিন্ন জেলায় জেলায় শুনানি কেন্দ্রে লম্বা লাইন। বয়স্কদের হয়রানির এক শেষ। 88 বছর বয়সেও কাটোয়ায় শুনানির লাইনে বৃদ্ধ। শনিবার থেকে শুরু এসআইআর শুনানি। এই শুনানিতে বয়স্কদের চরম ভোগান্তি। তিনি বিমলাচরণ পাঠক, বয়স 88, হুইল চেয়ারে বসে হাজির হয়েছেন শুনানিতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার মহকুমা শাসকের অফিসে। অশক্ত শরীরে দীর্ঘ অপেক্ষা, এর জেরে ভোগান্তি চরমে। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা মধ্যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কিনা জানি না। এমএলএ তে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 85 বা বেশি বয়সীদের শুনানিতে যেতে হবে না, তার বাড়িতে যাবেন কমিশনের প্রতিনিধি। অভিযোগ সেই নিয়ম কাটোয়ায় মানা হয়নি। বর্ধমানেও চলে শুনানি, এখানেও ভিড়ে ভিড়, তাই শুনানির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেজাজ হারালেন এক বৃদ্ধ। যারা আমাদের বসিয়ে রেখেছেন 12:30টায় ডেকে এখনো পর্যন্ত যারা আমাদের কল করেননি তারা কি বুঝতে পারছেন না যে তাদের পক্ষে কতটা কষ্টকর ব্যাপার, যাদের আমি বসিয়ে রেখেছি।
ইনি যদি এখানে নটার ব্যাচে বসে থাকেন তাহলে আমি তো 12:30টার ব্যাচে বসে আছি, কোন ছাড়? আপনি কোথা থেকে এসেছেন? বর্ধমানেই? উপর থেকে এসছি, এইমাত্র টপকালাম। হুগলির চুঁচুড়ায় মহকুমা শাসকের অফিসেও শুনানি শুরু। সেই শুনানিতে এক বৃদ্ধা 81 বছরের সাবিত্রী মজুমদার, এই দেখুন কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট কত দিয়েছি। বয়স হলো? 81। এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না যেতেই হবে এই বললো। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি নিয়ে তুঙ্গে রাজনীতির চর্চা, হয়রানির অভিযোগে সরব ভোটাররাও। কারণ 85 বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, এমনটাই জানানো হয়েছিল। অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক সুবিধা হিয়ারিং এ এখনো পর্যন্ত ঠিক হয়েছে তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন। কিন্তু জেলায় জেলায় 85 ঊর্ধ্ব ভোটারদের শুনানি লাইনে দাঁড়াতে হচ্ছে। এই যেমন কাটোয়ায় 88 বছর বয়স হলেও কমিশনের শুনানিতে হাজির হতে হয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা মধ্যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কিনা জানি না। এমএলএ তে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। 85 ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে শুনানির কথা বলেও কেন হিয়ারিং কেন্দ্রে তলব? কমিশনকে প্রশ্ন তৃণমূলের। প্রথমে বলা হয়েছিল যাদের বয়স 85, 88, 85-র উপরে তাদের নোটিশ দিয়ে ডাকা হবে না, তাদের কাছে কমিশন গিয়ে যদি প্রয়োজন হয় দেখা করবে, সমীক্ষা করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 85 বা তার বেশি বয়স তাদের নোটিশ দিচ্ছে। এই বৃদ্ধা তাদেরকে যেতে হবে ওই লাইনে দাঁড়িয়ে, এই ধরনের নোটিশ শুরু হয়েছে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলার জন্য নতুন নতুন ফতোয়া, বাংলার জন্য নতুন নতুন অত্যাচার একসঙ্গে বাঙালি এর জবাব দেবে ভোটের সময়। আমরা তীব্র নিন্দা করছি এবং এই ধরনের ভুলগুলো তারা অবিলম্বে সংশোধন করুন, আমরা সেই দাবি জানাচ্ছি। 85 ঊর্ধ্ব ভোটারদের ক্ষেত্রে কমিশন নিশ্চয়ই পদক্ষেপ করবে, আশাবাদী বিজেপি। নির্বাচন কমিশন একদম কঠিন রোগে আক্রান্ত খুব বয়স্ক যারা আছেন তাদের ব্যাপারে আলাদাভাবে চিন্তা ভাবনা করছে। আমরা আশা করি আজকে বা কালকের মধ্যেই ইলেকশন কমিশনের এই চিন্তা তারা ব্যক্ত করবেন। আপনারাও যেমন চিন্তিত, ইলেকশন কমিশনও এই বিষয়ে কিছু একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য তৎপর রয়েছে। প্রবীণ ভোটারদের ক্ষোভে তৎপর কমিশন। 85 ঊর্ধ্ব ভোটারদের ফের বাড়িতেই হিয়ারিং এর নির্দেশ। শুনানি কেন্দ্রের বদলে বাড়িতেই হিয়ারিং এর নির্দেশ কমিশনের। জেলা প্রশাসনকে নির্দেশ নির্বাচন কমিশনের। তালিকায় নাম কিন্তু অ্যাপে উধাও। 2002-এর তালিকায় নাম থাকলেই হিয়ারিং নয়, অযথা হিয়ারিং এ না ডাকার নির্দেশ কমিশনের। শুনানির মাঝেই নোটিশ পাঠানোর নিয়ম বদল। ইস্যু হওয়া নোটিশ ইআরওদের কাছে রেখে দেওয়ার নির্দেশ। ডিইওদের 5 দফা নির্দেশ কমিশনের। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচারে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ওড়িশায় মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ওঠে। এ নিয়েও সরব হন মমতা। মমতার হুঙ্কার, বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বারবার বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। এ নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্টে মমতা লিখেছেন,
প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। 24শে ডিসেম্বর গত বুধবার ওড়িশার সম্বলপুরে বাংলার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানা, তাঁর পরিবারের দাবি বছর 4 ধরে ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত বুধবার সম্বলপুরে তার মৃত্যু হয়। পিটিয়ে খুনের অভিযোগ তোলে পরিবার। আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল, গুন্ডারা হিসাবে মাথাতে মেরে দিলে আমার ছেলে সাথে সাথে অজ্ঞান হয়ে বমি করে দিয়েছে। আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। এদিন এক্সপোস্টে জুয়েলের মৃত্যু নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে 24শে ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের কাছে আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে। মমতা আরও জানান, নিহত তরুণ জুয়েল রানার ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে সুতি থানায় 0 FIR রুজু করেছে। ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশের তদন্তকারী দল গিয়েছে ওড়িশায়। আগেও বিজেপি শাসিত একাধিক রাজ্যে বারবার বাংলার পরিযায়ীদের হেনস্থার অভিযোগ উঠেছে। কোথাও বাংলাদেশি সন্দেহে মারধর, কোথাও আটকে রাখার অভিযোগ। দিল্লি থেকে সোনালী খাতুন সহ 6 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের হস্তক্ষেপে ঘরে ফেরেন সোনালীরা। বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা, এই অভিযোগে আগেও পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্সপোস্টে ফের সরব হন মমতা। নিউজ 18 বাংলা।